আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটাটি দেখো, সেকেন্ডের কাঁটাটি, লাল কাঁটাটি দেখো ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর দেখো 12তে যাবে, আবার 12তে আসবে, 3তে যাবে, আবার 3তে আসবে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। অর্থাৎ একটা দোলনা যেমন অবস্থান থেকে এদিকে যায়, আবার অবস্থানে আবার যায়, আবার অবস্থানে আবার যায়, আবার যায়, এইভাবে চলতে আছে। এইরকম এখানে কাঁটাটির গতিটা কোন ধরনের গতি? তোমরা নিশ্চয়ই 2 অধ্যায়ে জেনেছো যে এই গতিটাকে আমরা কোন গতি বলবো। কি গতি এটা মনে করো, এবার মিলাই নাও। হ্যাঁ, এটাকে পর্যায়বৃত্ত গতি বলে। এবারে এখানে একটা ঘড়ি দেখা যাচ্ছে, খুব রাজকীয় ঘড়ি। আগে এই ঘড়িগুলো খুব দেখা যেত, এখন খুব একটা দেখা যায় না। এটাকে দোলক ঘড়ি বলে। তো এখানে দেখো, এই যে দোলক ঘড়ির এটি হচ্ছে দোলক। এই দোলকটি এই অবস্থান থেকে এদিকে যাচ্ছে, এখানে আসছে, আবার এদিকে যাচ্ছে, এখানে আসছে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। এই ধরনের গতির নাম কি? খেয়াল করো, কি নাম? আমরা 2 অধ্যায়ে পড়েছি, নিশ্চয়ই মনে আছে, মিলাই দেখো। স্পন্দন গতি। এটাকে স্পন্দন গতি বলে। আর এক ধরনের গতি দেখব, খেয়াল করো। এই যে স্প্রিংটি সম্প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে, অর্থাৎ এই স্প্রিংটির একটি গতিতে আছে। এইটিকে কোন গতি বলা যায় বলো তো? এটাও স্পন্দন গতি। কেন স্পন্দন গতি চিন্তা করো। এটিও একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, আবার আসছে, তাহলে এটিও স্পন্দন গতি। এবারে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখি। দেখো, এই ভিডিওতে ধান ক্ষেতের কচি গাছ দেখা যাচ্ছে, ধানের। এই কচি গাছে দেখো বাতাসের দোল দিচ্ছে, দোল দেওয়ার ফলে এক গাছগুলো যেভাবে নাচছে তাতে মনে হচ্ছে একটা ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। হচ্ছে তো? আচ্ছা, এখানে পানি দেখা যাচ্ছে। এটা কি? পুকুর। পুকুরে পানি থাকে। দেখো, এই পুকুরে আমি একটা বল ফেলে দিলাম। যদি বলটা ফেলে দেওয়া হয়, তখন এই বলটি পুকুরের পানিতে একটা আন্দোলন সৃষ্টি করছে, ফলে কি হয়? ঢেউয়ের সৃষ্টি হয়। এটা তোমরা যারা ফুটবল খেলো, অনেক সময় ফুটবল পানিতে পড়লে এই অবস্থার সৃষ্টি হয়। এটা তোমাদের দেখা একটা দৃশ্য। তো এখানে কি হচ্ছে? বলটি দ্বারা সৃষ্ট আলোড়ন পুকুরের সমগ্র অংশে ছড়িয়ে যাচ্ছে। দেখো, একবারে সব দিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে সব দিকে যে আলোড়ন ছড়িয়ে যাচ্ছে, এটাকে বলা হয় তরঙ্গ। তাহলে আমাদের এই অধ্যায়ে আমরা তরঙ্গ এবং শব্দ নিয়ে আলোচনা করব। কি কি আলোচনা হবে এখানে দেয়া আছে। দেখো, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। তোমরা বাড়িতে যখন দোলনা তৈরি করো, সেই রকম একটা চিত্র দেখো। আমাদের ওই যে দোলক ঘড়িতে দেখালাম, ঠিক সেই দোলক ঘড়ির মতোই একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই দোলক উভয় পাশে দুলছে।
এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি, আমরা আগে জেনেছি। তো এটা হচ্ছে স্পন্দন গতি। কেন স্পন্দন গতি? তাহলে কেন স্পন্দন গতি বলা হয়, তোমরা স্পন্দন গতির সংজ্ঞাটা খেয়াল করো, তাহলেই বুঝতে পারবা। এখানে দেখো, দোলকটি তার পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, এই জন্যই এটাকে আমরা স্পন্দন গতি বলবো। পাশে একটা বৃত্ত দেখা যাচ্ছে, এখানে দেখো, এই বৃত্তে কিন্তু তোমরা এই গতিটার রূপ দেখতে পারবা। দেখো, সরল পথে চলছে। তাহলে এটি কোন ধরনের গতি হবে? এটি পর্যায়বৃত্ত গতি হয় কি? কেন হয় বলো তো? খেয়াল করো যে এটা পর্যায়বৃত্ত গতি কেন। গতিশীল বস্তুকণাটি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করছে, এই জন্য এটিকে পর্যায়বৃত্ত গতি বলে। আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায় 2-এ পড়েছি, এখানে আলোচনার শুরুতেও বলেছি, সুতরাং তোমরা বুঝতে পারবা। এই যে স্প্রিংটাকে দেখাচ্ছিলাম, স্প্রিংটি সংকোচন প্রসারণ হচ্ছিল, এটাকে আমরা বলেছি স্পন্দন গতি। এই স্প্রিংটা সংকোচন প্রসারণ নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে, তাহলে এটা হচ্ছে স্পন্দন গতি। এই স্প্রিং এর ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, আগে পড়েছিলাম, হুকের সূত্র। হুকের সূত্রটা কি? F = -kx। এখানে হুকের সূত্র প্রতিপাদন বা অন্য কিছু নেই, আমরা এখানে একটা হুকের সূত্র জেনেছি সম্ভবত চাপ অধ্যায়ে, পদার্থের অবস্থা অধ্যায়ে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বলতে চাপ বা বল ভাগ ক্ষেত্রফল, তাহলে পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক। তাহলে এই চাপটা, এটাকে যদি বলে রূপান্তর করি, সেটা হচ্ছে যতটুকু বিকৃতি হবে সেটার সমানুপাতিক। তাহলে এখানে হুকের সূত্র দেওয়া আছে F = -kx। F = -kx মানে হলো প্রযুক্ত বল হবে এই যে x হচ্ছে স্প্রিং এর প্রসারণ কিংবা সংকোচন, তা সংকোচন প্রসারণের সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে হবে একটা ধ্রুবক। এই ধ্রুবকটিকে বলা হয়, এটা একটি ধ্রুবক, স্প্রিং এর ধ্রুবক, এই ধ্রুবকটিকে বলা হয় স্প্রিং এর ধ্রুবক। এই সূত্রকে কাজে লাগিয়ে এই স্প্রিং এর আমরা দোলনকাল বের করতে পারি, অর্থাৎ একটা পূর্ণ দোলন তার নিজ অবস্থান থেকে উপরে সংকোচন প্রসারণ হতে যতটুকু সময় লাগে সেটাকে বলা হয় দোলনকাল। আর যে সকল গতি, স্পন্দন গতি হুকের সূত্র মেনে চলবে সেটাকেই বলা হবে সরল স্পন্দন গতি। তাহলে সরল স্পন্দন গতি কি? যে সকল গতি হুকের সূত্র মেনে চলবে সেটাকেই বলা হবে সরল স্পন্দন গতি। তাহলে এই স্প্রিং এর দোলনকাল কত হবে? দোলনকাল T = 2π√m/k। এবারে আমরা আরেকটা জিনিস দেখব। দেখো, এটা একটি সরল দোলক। এই সরল দোলকটা হয়তো আমাদের পরীক্ষাগারে আছে। এখানে করা হয় কি, একটি স্ট্যান্ডের সাহায্যে এখানে হুকে অপ্রসারণশীল একটা সুতার সাহায্যে এখানে একটা বব ঝুলাই দেওয়া হয়। এই যে গোলকটাকে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় বব। তো এই ববটাকে ঝুলাই দেওয়ার পর অল্প কোণে এটাকে দুলতে দেওয়া হয়।
এই দুলতে দিলে এটি হুকের সূত্র মেনে চলে, তখন এটাকে বলা হয় সরল দোলক। বায়ুর বাধা না থাকলে এটি সারা জীবন চলতেই থাকতো। তাহলে এটি একটি সরল দোলক। তো সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল হবে ঠিক এই সূত্রের মতোই। এখানে (2/√m/k), ঠিক একই রকম এখানে T (2/√L/g). এখানে L হচ্ছে সুতার দৈর্ঘ্য, G হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আশা করি বোঝা গেছে। এই সূত্রটা এখানে আমরা প্রতিপাদন করব না, এই লেভেলে এটার প্রতিপাদন নেই। তবে এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা যদি এভাবে সরল দোলক তৈরি করে দোলনকাল নির্ণয় করতে পারি, তাহলে পাইয়ের মান আমাদের জানা, আমরা স্কেল দিয়ে সুতার দৈর্ঘ্য মেপে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে কোনো অবস্থানের অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারি। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের মান বের করতে পারবো এই সূত্র দিয়ে। তো দেখা যাক, তোমরা বাসায় চেষ্টা করবা। এখানে দেখো একটি তোমাদের বাসায় চেষ্টা করার জন্য একটি গাণিতিক সমস্যা দেয়া আছে। ধরো ক্লাসে এই সরল দোলকটি তৈরি করে দেখা গেল এর দোলনকাল 2 সেকেন্ড, সুতার দৈর্ঘ্য 1 মিটার, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তাহলে আমাদের দোলনকালটি হচ্ছে 2 সেকেন্ড, সুতার দৈর্ঘ্য 1 মিটার, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে। তাহলে আশা করি ওই সূত্র দিয়ে তোমরা করতে পারবা। আগে যে সূত্র দেখালাম, সূত্র দিয়ে করে ফেলবা। এটা তোমরা বাসায় ট্রাই করবা হচ্ছে কিনা, জি এর মান আমরা যেটা জানি সেই জি এর মান আসছে কিনা। দেখো এরকম দৃশ্য তোমরা অহরহ দেখেছো, যারা বঙ্গোপসাগর দেখতে গেছিলা তারা অবশ্যই দেখেছো, আর যারা যাওনি তারা টিভিতে এরকম দৃশ্য অহরহ দেখেছো। এটাতে কি দেখা যাচ্ছে? একটা পানির ঢেউ দেখা যাচ্ছে। দেখো এই পানির ঢেউটা কেন হচ্ছে, এই পানির ঢেউটাকে কি বলবো আমরা? দেখো পানির ঢেউটা কিন্তু এরকম হয়, তোমরা পুকুরে দেখবা এরকম ঢেউ হয়। এক্ষেত্রে আসলে কি ঘটে, কেন এরকম হয়, কি কারণে ঢেউ সৃষ্টি হয়? ঢেউ আসলে কি সঞ্চালিত করে, কিভাবে সঞ্চালিত করে? এই 3টা প্রশ্ন আমরা একটু খেয়াল করি। কি কারণে ঢেউয়ের সৃষ্টি হয়, ঢেউ কি সঞ্চালিত করে, কিভাবে সঞ্চালিত করে? বায়ুর প্রবাহ পানির এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু পানির কণাগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত করে না। দেখো এই যে ঢেউ, এটা কিন্তু একটা আন্দোলনের ফলে, অর্থাৎ এই যে বল দেখাচ্ছিলাম ওইরকম কোন একটা আন্দোলনের ফলে ওই যে শক্তি ওখানে উৎপাদিত হলো, সেই শক্তিটা মাধ্যমের কণা অর্থাৎ পানিতে যদি হয়, পানির কণাগুলো ওই আন্দোলনের ফলে আন্দোলিত হয়। আন্দোলিত হলে এই যে শক্তি ওখানে প্রদান করে আন্দোলন সৃষ্টি করা হলো, সেই শক্তিটাকে এই কণার আন্দোলনগুলো ট্রান্সফার করে অর্থাৎ সঞ্চালন করে। তাহলে কণাগুলো লাফালাফি করছে নিজ অবস্থান থেকে, আর শক্তি ট্রান্সফার করছে পাশের কণাকে। এইভাবে কণা নিজ অবস্থান থেকে আন্দোলন সৃষ্টি করছে আর শক্তি ট্রান্সফার হচ্ছে। এই যে শক্তি যাচ্ছে, শক্তি যাচ্ছে, শক্তি যাচ্ছে, আর এখানে কণা কিন্তু অবস্থানে আছে, কণার কোনো স্থানান্তর ঘটছে না। তাহলে কণার স্থানান্তর হয় না, কিন্তু শক্তি সঞ্চালন করে। তাহলে তাকে কি বলা যায়? তরঙ্গ বলবো আমরা বলবো তরঙ্গ। এখানে দেখো এরকম তরঙ্গ তোমরা দেখেছো। তো তরঙ্গের আসলে বৈশিষ্ট্যগুলো কেমন হয় এটা আমরা পুকুরে দেখেছিলাম। তরঙ্গের বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়। তার আগে একটু বলে নেই, আসলে তরঙ্গ হচ্ছে অনেক ধরনের তরঙ্গ আছে, তার মধ্যে যেটি যান্ত্রিক তরঙ্গ, সেই যান্ত্রিক তরঙ্গ হচ্ছে
যান্ত্রিক তরঙ্গ তাদেরকেই বলা হয় যে সকল তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে যান্ত্রিক তরঙ্গ বলে। এই যান্ত্রিক তরঙ্গের জন্য কিন্তু মাধ্যম সঞ্চালন প্রয়োজন হয়, কিন্তু অনেক কিছু কিছু তরঙ্গ আছে তাদের জন্য মাধ্যম প্রয়োজন নাও হতে পারে, আমরা জানবো সেগুলো। তাহলে তরঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে মাধ্যমের প্রয়োজন, মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ঘটে না, মাধ্যমের কণাগুলো স্ব অবস্থানে থাকে, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে, তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে। আরো কিছু বৈশিষ্ট্য আমরা জানবো, যেমন তরঙ্গ বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তরঙ্গের বেগ আছে সেটার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ কোন মাধ্যমে তার প্রকৃতির উপর। তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ উপরিপাতন ঘটে, আলোর মতো তরঙ্গেরও প্রতিফলন প্রতিসরণ এবং উপরিপাতন ঘটে। এখানে একটা তরঙ্গ দেখা যাচ্ছে, তোমরা কি কেউ বলতে পারবা এই তরঙ্গের নাম কি? যদি পারো, যে যে বলতে পারবা তাকে আমার অগ্রিম ধন্যবাদ। তাহলে মিলাই নাও ঠিক আছে কিনা। এটি হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ, আমাদের বহুল ব্যবহৃত একটি তরঙ্গ, তাড়িত চৌম্বক তরঙ্গ। তাহলে এই তরঙ্গটি তাড়িত চৌম্বক তরঙ্গ, তাড়িত চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয় না। এবারে তরঙ্গের প্রকারভেদ আমরা জানব, তরঙ্গ কত প্রকার। তো আলোচনার পূর্বে আমি বলেছিলাম যে কিছু তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয় না, আবার কিছু তরঙ্গের মাধ্যমের দরকার হয়। তাড়িত চৌম্বক তরঙ্গের মাধ্যমের দরকার হয় না, এটার ক্ষেত্রে আর কিছু তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের দরকার হয়। তাহলে যে সকল তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের দরকার হবে সেটাকে আমরা বলবো যান্ত্রিক তরঙ্গ। সেটাকে কি বলবো? যান্ত্রিক তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গ হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য। তো প্রথমে অনুপ্রস্থ তরঙ্গের একটা উদাহরণ দেখি। দেখো, পানিতে যে ঢেউয়ের সৃষ্টি হয় সেটি কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য বা দীঘল তরঙ্গ কাকে বলো? দীঘল তরঙ্গটা হচ্ছে এরকম একটা স্প্রিংকে যদি আমরা দোল দেই তাহলে এটা সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ হবে। এইরকম সংকোচন প্রসারণ হলে সেইটা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য। আমরা যে শব্দ করি, শব্দ যে তরঙ্গ, সেটি মূলত অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে একটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের একটি নাম হচ্ছে আর তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গের নাম দীঘল তরঙ্গ। এটা আমাদের বইয়ে নাই, আমাদের অনুপ্রস্থ তরঙ্গ দেয়া আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবারে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? একটা অ্যানিমেশন ফাইল দেখি। এখানে দেখো, এই যে ঢেউ, এই ঢেউয়ে দেখো পানির যখন ঢেউ হয় পানির কণাগুলো কিন্তু এইরকমভাবে আন্দোলিত হয়, উপরে নিচে উপরে নিচে উপরে নিচে আন্দোলিত হয়। অর্থাৎ তরঙ্গের দিকের সাথে তরঙ্গের কণাগুলো কম্পনগুলো হয় লম্বভাবে। যদি লম্বভাবে হয় তখন সেটাকে বলবো আমরা অনুপ্রস্থ তরঙ্গ। আর যদি এইরকম কণাগুলোর আন্দোলন হয় সমান্তরালে, দিকের সাথে সমান্তরালে, তখন হবে সেটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য বলবো। এই অ্যানিমেশন ফাইলটা চালু হচ্ছে না। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেখো। এখানে যে তরঙ্গ দেখা যাচ্ছে, তরঙ্গের কণাগুলো দিকের সাথে লম্বভাবে ক্রিয়া করছে। এই যে লম্বভাবে ক্রিয়া করছে দেখানো হয়েছে।
তাহলে এটি কোন ধরনের তরঙ্গ? তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সৃষ্ট তরঙ্গের নাম কি হবে? অনুপ্রস্থ তরঙ্গ। আমি একটু আগে বলেছি, তাহলে এটি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এবারে এই যে স্প্রিং এর কথা বললাম, স্প্রিং এর ক্ষেত্রে সংকোচন প্রসারণ হচ্ছে, তাহলে এক্ষেত্রে দেখো দিকের সাথে সমান্তরালি অগ্রসর হচ্ছে, তাহলে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে আমরা বলবো সৃষ্ট তরঙ্গের নাম কি হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। মূলত শব্দ তরঙ্গটি হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবারে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি সম্পর্কে আমরা জানি। তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? যে কোনো দুটি শীর্ষের মধ্যবর্তী দূরত্বকেই বলা হবে তরঙ্গ, অথবা যে কোনো দুটি সমদশা, অর্থাৎ এই যে এখান থেকে সৃষ্টি হয়েছে আবার এখানে আসলে এখান থেকে সৃষ্টি হবে, এই দশার মধ্যবর্তী দূরত্ব। আবার এখানে একটা পাদ আছে, এখানে এটাকে বর্ধিত করলে এখানে একটা পাদ হবে, দুটি পাদের মধ্যবর্তী দূরত্ব হলেও আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এটি। এবারে যদি অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়, অর্থাৎ প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন এইরকম হয়, সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলবো? তাহলে সেক্ষেত্রে আমরা একটি সংকোচন এবং একটি প্রসারণের যতটা দূরত্ব অতিক্রম করে, একটা প্রসারণ একটা সংকোচনের যতটা দূরত্ব অতিক্রম করবে সেটি হবে অনুদৈর্ঘ্য তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। এখানে দেখো আমাদের শব্দ তরঙ্গটা ঠিক এভাবে চলে, বাতাসের কণাগুলো এভাবে সংকোচন প্রসারণ হয়ে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা গ্রিক অক্ষর ল্যামডা দ্বারা প্রকাশ করব। তো এই ল্যামডা, এটার নাম হচ্ছে ল্যামডা। তরঙ্গ যেহেতু দৈর্ঘ্য, তাহলে একক কি হবে? অবশ্যই এর একক হবে মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে জানা গেল। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এবারে দেখো কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্কের ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই জন্য আমরা এর দ্বারা প্রকাশ করব কম্পাঙ্ককে। কম্পাঙ্ক দেখো এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ। এখানে এই তরঙ্গের ক্ষেত্রে এখান থেকে শুরু হয়ে এইখানে আসা পর্যন্ত সম্পূর্ণ একটি দোলন কমপ্লিট হয়েছে। তাহলে একটি দোলন কমপ্লিট যে হয়েছে, এইভাবে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করবে সেটাকেই বলা হবে তার কম্পাঙ্ক। দেখো এটা খুব 1 সেকেন্ডে প্রচুর দোলন সম্পন্ন করবে, তাহলে এটা উচ্চ কম্পাঙ্ক, আর এটা 1 সেকেন্ডে তুলনামূলক কম করবে, এই জন্য এটা নিম্ন কম্পাঙ্ক। কম্পাঙ্ক বললাম ইংরেজি এফ, এই জন্যে কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করব। আর এর একক হচ্ছে হার্টজ অথবা সাইকেল পার সেকেন্ড। সাইকেল পার সেকেন্ড আমরা সংখ্যা হলো হার্টজ। এবারে দোলনকাল ও বিস্তার। দোলনকালটা দেখো, ওই যে বললাম একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে, অথবা সমদশা এখান থেকে যদি হিসাব করো, তাহলে এখান থেকে আবার তার ওই দশায় আসতে যতটা সময় ব্যয় হবে, অর্থাৎ একটা ল্যামডা দূরত্ব অতিক্রম করতে যত সময় লাগবে সেটাকেই বলবো আমরা তার দোলনকাল। আর বিস্তার, এই যে তার অবস্থান থেকে কণাটি আন্দোলিত হয়ে যতদূর পর্যন্ত যাবে সেটি হলো বিস্তার, এটাকে বলা হবে বিস্তার, এই দূরত্বটাকে বলা হবে বিস্তার। এবারে আমরা আর একটা রাশি জানবো, তরঙ্গ বেগ। একটু বলে নেই, দোলনকাল যেহেতু কাল অর্থাৎ সময়, এটা সেকেন্ড, এটাকে আমরা মিটার বলতে পারি। তরঙ্গ বেগ দেখো
তরঙ্গ 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ তরঙ্গের একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হবে তরঙ্গ বেগ। বেগের সংজ্ঞায় আমরা বেগের সংজ্ঞায় এখানে দেব। তাহলে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকেই বলা হবে তরঙ্গ বেগ। এখানে দেখো কম্পাঙ্কের একক হার্টজ, দোলনকাল হচ্ছে সেকেন্ড, তরঙ্গ বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা এই যে তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলোর সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এবারে আমরা এগুলা একটু কাজে লাগানো যায় কিনা দেখি। আমাদের অধ্যায়ের শব্দ ও শব্দ তরঙ্গ। শব্দটা কি বলো দেখি। শব্দ তোমরা জানো, ছোট ক্লাসে পড়েছিলে, শব্দ এক ধরনের শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। তাহলে শব্দ শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ উৎপন্ন হয় কিভাবে? তোমরা ছোট ক্লাসে জেনেছো শব্দ কম্পনের মাধ্যমে উৎপন্ন হয়। তাহলে যেটা শব্দ উৎপন্ন করে সেটাকে বলবো আমরা উৎস, শব্দের উৎস। আর শব্দ এক স্থান থেকে অন্য স্থানে এমনি এমনি যায়? অবশ্যই একটা মাধ্যমে ভর করে যায়। তাহলে মাধ্যমে যে ভর করে যায় সেটা আসলে তরঙ্গ আকারেই যায়। আর যেটা শব্দের যে তরঙ্গ সেটাকেই বলবো আমরা শব্দ তরঙ্গ। এখানে দেখো স্পিকার থেকে কথা যাচ্ছে, বাতাসে কণাগুলোর আন্দোলন হচ্ছে, আন্দোলন মানে সংকোচন প্রসারণ হয়ে শ্রোতা পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে শব্দ উৎপন্ন হচ্ছে, এটি হচ্ছে উৎস আর এটি শ্রোতা। তাহলে দেখো সংকোচন প্রসারণ, তাহলে এটা কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য? অবশ্যই অনুদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য। এখানে দেখো এখানে একটা সুর শলাকা দেওয়া আছে, এটা আন্দোলিত হলে মাধ্যমে, এখানে কোনো কিছু নাই, এখানে মাধ্যমকে আন্দোলিত করা হচ্ছে, তাহলে এই যে সংকোচন প্রসারণের সৃষ্টি হচ্ছে। তাহলে শব্দের জন্য কম্পন দরকার, আর কম্পন থেকেই শব্দের সৃষ্টি হয়। যেখানে শব্দ সৃষ্টি হয় সেটাকে আমরা উৎস বলবো। এখানে দেখো গানের স্টুডিও, সেখানেও কিন্তু শব্দ তৈরি হচ্ছে। এখন এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা আমাদের মুখের ভিতরের গঠনের চিত্র। তোমরা জানো ছোট ক্লাসে পড়ছিলা যে মানুষের ষড়যন্ত্র আছে, অর্থাৎ মানুষের কথা বলার জন্য এই যে ষড়যন্ত্র অনেক কিছু সম্মিলনে তৈরি। এই ষড়যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা কথা বলি। তো তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমাদের মেয়েদের এবং বাচ্চাদের গলা তুল্যমূলক চিকন, আর পুরুষদের গলা অর্থাৎ বয়স্ক মানুষদের, পুরুষ মানুষের গলা হচ্ছে ভরাট। এর কারণ কি? এর কারণটা হচ্ছে ভোকাল কর্ড। আমাদের একটা ভোকাল কর্ড থাকে, সেই ভোকাল কর্ডটা পুরুষদের শক্ত হয়ে যায়। এই জন্য বয়স বাড়ার সাথে সাথে পুরুষরা মোটা গলাধারী হয়, আর মেয়েদের এটা হয় না, এই জন্য তাদের কোমল গলার হয়। এখন মানুষের যে এই যে শব্দ উৎপন্ন হচ্ছে, সব শব্দ কিন্তু মানুষ শুনতে পায় না। মানুষ একটা নির্দিষ্ট সীমার মধ্যে শব্দ শুনতে পায়। সাধারণত 20 থেকে 20,000 হার্টসের মধ্যে, মানে 20 থেকে 20,000 কম্পাঙ্কের শব্দ হলে তখন আমরা এটাকে শুনতে পাই। আর এই যে সীমাটা 20 থেকে 20,000, এটাকে বলা হয় মানুষের শ্রাব্যতার সীমা। তাহলে এটা হচ্ছে শ্রাব্যতার সীমা। 20-এর নিচে শব্দ হলে আমরা শুনতে পাই না, মানুষটা 20,000-এর উপরে হলেও আমরা শুনতে পাই না। 20-এর নিচে হলে সেটাকে বলা হয় শব্দেতর শব্দ, অর্থাৎ ইনফ্রা সাউন্ড। আর 20,000-এর উপরে হলে সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড, শব্দোত্তর শব্দ বা শব্দোত্তর তরঙ্গ। আশা করি বোঝা গেছে। এবারে দেখো পৃথিবী দিয়েছো আমায়, আখি জল পরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। দেখো ওই যে বললাম পুরুষদের গলা মহিলাদের গলা। পুরুষদের গলা হচ্ছে মোটা,
ভরাট, আর মহিলাদের গলা তুলনামূলকভাবে কোমল, তীক্ষ্ণ। কেন হয় আগেই বলেছি, ভোকাল কর্ডের কারণে। তাহলে একবার দেখে নাও, নিজের চোখে দেখলে মনে থাকবে বেশি। লেখাটা পড়ে নাও, এখানে কি বলা আছে। তাহলে পুরুষের ভোকাল কর্ড বয়সের সাথে সাথে দৃঢ় হয়, ফলে গলার স্বরের কম্পাঙ্ক কম হয়ে যায়। পক্ষান্তরে যখন নারীদের কণ্ঠ আসে, নারীদের কণ্ঠের ক্ষেত্রে আমাদের নারীদের ভোকাল কর্ড বয়স বাড়ার সাথে সাথে দৃঢ় হয় না, ফলে গলার স্বরের কম্পাঙ্ক বেশি থাকে, কম হয় না, মোটা হয় না। এখানে দেখো একটা সমীকরণ দেখা যাচ্ছে, তরঙ্গ বেগের সাথে আমাদের তরঙ্গ বেগ ভি এর সাথে এফ এবং ল্যামডার সম্পর্ক আছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই সমীকরণটি কিভাবে আসে? এটা খুব সহজ, সমীকরণটি খুব সহজ। যেমন ধরো, আমরা জানি পর্যায়কাল কাকে বলে, যে একটি পূর্ণ দোল দিতে, অর্থাৎ একটা পূর্ণ কম্পনে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আর ওই যে একটা কম্পন সম্পন্ন করতে যতটা সময় লাগে সেটাকে বলা হয় দোলনকাল। তাহলে ধরো যে টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। তাহলে টি সেকেন্ডে অতিক্রম করলো ল্যামডা দূরত্ব, তাহলে 1 সেকেন্ডে কতটুকু করবে বলো দেখি? ল্যামডা বাই টি। তাহলে এই ল্যামডা বাই টি, আর টি সেকেন্ড বলতে একটা পূর্ণ দোলন, আর টি সেকেন্ড বলতে পূর্ণ দোলন। তাহলে একটা দোলন টি সেকেন্ডে দেয় একটা দোলন। তাহলে টি সেকেন্ডে যদি একটা দোলন হয়, তাহলে 1 সেকেন্ডে কতগুলো হবে? 1 সেকেন্ডে হবে 1/t। তাহলে দেখো 1 সেকেন্ডে দোল দেবে 1/t। এই 1/tটাকেই আমরা আসলে বলি কম্পাঙ্ক। কারণ কম্পাঙ্কের সংজ্ঞাটা তোমরা খেয়াল করো, কম্পাঙ্কের সংজ্ঞা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন হবে সেটাকেই বলা হয় তার কম্পাঙ্ক। তাহলে দেখো এখানে 1/t আছে, এই 1/tটা আমরা উঠাই দিলে এখানে লিখতে পারি এফ ল্যামডা। ল্যামডাটা হলো না ভালো করে, এফ ল্যামডা। তাহলে এফ ল্যামডা এইভাবে এই সূত্রটি আসে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা মূলত তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। এই সূত্র ব্যবহার করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেখো দেয়া আছে এক কিলো হার্টজ কম্পনের একটি সুরশলাকা শব্দ সৃষ্টি করলো। বাতাসে শব্দের বেগ হলো 334 মিটার পার সেকেন্ড। পানিতে এত, লোহায় এত। কোন মাধ্যমে শব্দের তরঙ্গ কত? অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বের করলে হবে, আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে ভি ভাগ এফ। এখন এই ভি এবং এফ এর মান বসাই দিলে, এফ আছে কিলো হার্টসে, তাহলে এটাকে আমরা হার্টস করে নেব, তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে। এটা তোমাদের বইয়ে আছে। এবারে তোমাদের জন্য একটু কাজ থাকছে। দেখো এখানে এইটি কোন ধরনের কম্পন সৃষ্টি হয়? এটা কিন্তু একটা সুরশলাকা। আমি যদি এইরকম একটা সুরশলাকাকে এখানে হালকা আঘাত করি, তখন এটা কাঁপতে থাকবে, শব্দ তৈরি হবে। এটা কোন ধরনের কম্পন?
এটাই অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয় কেন? এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ তো কেন? এবারে তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, এই যে স্প্রিং দোল দিচ্ছি, সংকোচন প্রসারণ, এটা কিভাবে অগ্রসর হচ্ছে তোমরা চিন্তা করো। সংকোচন প্রসারণের মাধ্যমে এটি কোন তরঙ্গ? এটি আসলে কোন তরঙ্গ হবে? এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার দেখো পানির ঢেউ, উৎপন্ন তরঙ্গটির নাম কি হবে? পানির ঢেউয়ের তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্ব হচ্ছে, তাহলে যেটি কম্পনের দিকের সাথে লম্ব সেটার নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তোমাদের জন্য একটু কাজ থাকছে, ক্লাস করবা, কাজ করবো না তা তো হয় না। ছোট তোমাদের যে দুইটা আমি সূত্র দিয়েছিলাম এখানে আলোচনা হয়েছে, সেই সূত্রের উপর ভিত্তি করে তোমাদের একটু কাজ। দেখো, এক হচ্ছে সবুজ ধান খেতে বায়ু প্রবাহিত হলে উৎপন্ন তরঙ্গের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করব। আমরা একটা চিত্র দেখেছিলাম সবুজ ধান ক্ষেত, সেখানে বায়ু প্রবাহের ফলে তরঙ্গ সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবা। এখন তো তোমাদের ধরানোর কোনো স্কোপ নাই, তোমরা বাসায় ট্রাই করবা যে পারো কিনা। এখানে দেখো একজন ডুবুরি সমুদ্র তলে বা পানির ভিতরে আছে, সমুদ্র পৃষ্ঠে উৎপন্ন শব্দ, উৎপন্ন বানানটি এখানে ভুল আছে, উৎপন্ন শব্দ ডুবুরি 20 সেকেন্ড পর শুনতে পেল। সমুদ্রের ঠিক পৃষ্ঠে শব্দ উৎপন্ন হলো, সেটি ডুবুরি 20 সেকেন্ড পর শুনতে পেল। তাহলে ডুবুরি সমুদ্র পৃষ্ঠ থেকে কত গভীরে আছে এটা তোমরা বের করবা। এটা কিভাবে বের করবা সেটা তোমরা তোমাদের গতির সমীকরণ কাজে লাগিয়ে বের করবা, চেষ্টা করবা। তাহলে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সময় কাজে লাগাও। স্কুল হয়তো আরো কিছুদিন বেশি বন্ধ থাকছে, সময়টা তোমরা কাজে লাগাবা বাসাতেই, অযথা সময় ব্যয় করবা না। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।